হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফিল্মি ফ্যাক্টস বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মানুষ কথায় কথায় বলে অমুকের মেয়ের সাথে যা ঘটেছে তা যদি আপনার মেয়ের সাথে ঘটে তবে আপনার কেমন লাগে। আর মুভির কথা বলতে গেলে আমরা সবাই টুইস্টওয়ালা মুভি খুবই পছন্দ করি। আজ আমরা বিজয় সেতুপতির অভিনীত অ্যাকশন থ্রিলে ভর্তি বেস্ট টুইস্ট ইমোশনাল মুভি মহারাজার এক্সপ্লেন করতে চলেছি। মুভিটি শুরুতে স্লো হলেও শেষের দিকে মাথা ঘুরে যাওয়ার মতো টুইস্ট রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভির শুরুতেই একটি সেলুনের মধ্যে মুভির মূল ক্যারেক্টার মহারাজা অর্থাৎ বিজয় সেতুপতিকে কর্মচারী হিসেবে দেখতে পায়। তার মালিক তাকে নিয়ে খুবই আপসেট, কেননা মহারাজা সবসময় মুখ কালো করে বসে থাকে। মালিক তাকে বলে তার এমন মুখের এক্সপ্রেশন দেখে একটা কুকুরও এই দোকানে ঢুকবে না। কিন্তু সাথে সাথে আমরা দেখতে পাই একটা কুকুর নিয়ে একজন কাস্টমার দোকানে আসে। এরপর আমরা দেখতে পাই মহারাজা মালিকের কাছ থেকে বউ বাচ্চাকে ঘুরতে যাওয়ার কথা বলে 2 দিনের ছুটি নেন। মুভিটির মূল কাহিনী মূলত এখান থেকে শুরু, তাই সবাইকে মনোযোগ সহকারে শোনার আবদার রইল। এখানে আমরা দেখতে পাই মহারাজা রাস্তার অন্য পাশ থেকে তাদের মেয়ের জন্য খেলনা পছন্দ করে বউকে দেখাচ্ছিল। পছন্দের খেলনাটি কেনার জন্য মহারাজা দোকানের ভিতরে গেলেই দেখা যায় তার বউ যেই ঘরে ছিল সেই ঘরে একটি ব্রেক ফেল ট্রাক ঢুকে যায় এবং সেখানে মহারাজার বউয়ের মৃত্যু হয়। সৌভাগ্যবশত একটি ময়লা ড্রাম মহারাজার মেয়ের গায়ের উপরে পড়ে এবং সেই অ্যাক্সিডেন্টে মেয়েটি বেঁচে যায়। এরপর সিন চলে আসে 15 বছর পরে। এখানে আমরা মহারাজার মেয়ে জ্যোতিকে দেখতে পাই। সে তার স্কুল জীবনে স্পোর্টসে বেশি পারদর্শী হলেও পড়াশোনা ছিল তার উল্টো, তবে এক্সট্রা কারিকুলামে পারদর্শী হয় তার ম্যাম তাকে খুবই ভালোবাসতো। এরপর আমরা মহারাজা এবং তার মেয়ের বন্ডিং দেখতে পাই। মহারাজা সারা মাস কাজ করলেও সে যে কোনো উপায়ে তার মেয়ের জন্য ছুটি বের করে এবং তারা ঘুরতে যায়। এখানে আমরা তাদের মধ্যে খুবই সুন্দর ভালোবাসার মুহূর্ত দেখতে পাই। জ্যোতিকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো সেই ময়লা ড্রামটিকে তারা খুব যত্ন সহকারে রেখে দেয়। প্রতি সপ্তাহে সেই ড্রামটিকে পরিষ্কার করে একবার পুজো করে। ড্রামটির নাম দিয়েছিল তারা মহালক্ষ্মী। মহারাজাকে তার ছোট ছোট ভুলের জন্য জ্যোতি শাসন করত, যা শুনতে খুবই শ্রুতিমধুর ছিল। একদিন স্কুলে জ্যোতি নামে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ আসলে মহারাজা সহ স্কুলের প্রিন্সিপালের রুমে যায়। মহারাজা বারবার বলছিল তার মেয়ে এমন কাজ করেনি, সে এমন কাজ করার মেয়ে না, কিন্তু তবুও প্রিন্সিপাল প্রতিনিয়ত জ্যোতিকে ধমকাতে থাকে। এক পর্যায়ে জ্যোতির প্রিয় ম্যাডাম আসল দোষীকে ধরে নিয়ে এসে সব ক্লিয়ার করে দেয়। এরপর মহারাজা প্রিন্সিপালকে বলে যে আমার মেয়ে কোনো দোষ করেনি, তবুও আপনি তাকে বকাবকি করেছেন, যেটা অন্যায়, তাই এখনই আপনি আমার মেয়েকে সরি বলুন। কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই গুরুত্ব দেয় না। পরে সিকিউরিটি এসে মহারাজাকে বাইরে নেওয়ার চেষ্টা করলে সে অফিসের একটি রেলিং ধরে থাকে। তাকে সিকিউরিটির লোকেরা কোনো মতে বাইরে বের করতে না পারলে জ্যোতি কেঁদে কেঁদে প্রিন্সিপালকে বলে যে স্যার, আপনি যতক্ষণ না সরি বলবেন ততক্ষণ বাবা এখান থেকে যাবে না। এরপর প্রিন্সিপাল জ্যোতির কাছে সরি বললে মহারাজা তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায়। এর ঠিক 10 দিন পর জ্যোতি তার স্কুল থেকে 1 সপ্তাহের জন্য স্পোর্টস ট্রিপে যায়। সে যাওয়ার আগে মহারাজাকে ভালো মতো শাসন করে দেয়, সে যেন ঠিক মতন খাবার খায়, মহালক্ষ্মীকে ধুয়ে পূজা করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেদিন রাতে মহারাজা যখন সেলুন থেকে বাড়ি ফিরে তখন সে দেখতে পায় তার ঘরটি খোলা। ভয়ে ভয়ে সে ভিতরে প্রবেশ করলে কেউ তাকে মেরে মাটিতে ফেলে দেয়। তখন সেখানে একটি সাপ ঢুকে। বন্ধুরা, এই সাপের কাহিনীটি যদি মুভিতে না বুঝে থাকেন তবে মুভি শেষে এক্সপ্লেন দেওয়া থাকবে। এরপর আমরা দেখতে পাই একজন বড় লোক একটি গ্যারেজে এসে কর্মীদের শাসাতে থাকে। বলতে থাকে গাড়ি তাদের কাছ থেকে ঠিক করে নেওয়ার পর থেকে সে তার চশমা পাচ্ছিল না। এরপর সেখানে ধানা নামক এক কর্মচারী আসলে ম্যানেজার তাকে বলে যে তুই গাড়ি রিপেয়ার করেছিলি, এই লোকের চশমা কোথায় বল। সাথে সাথে লোকটি ধানাকে মারতে থাকে, তবে ধানা মনে মনে ভাবছিল আজ রাতে সেই লোকটিকে শিক্ষা দিয়ে দিবে। এখানে আমরা জানতে পারি ধানা মূলত 2 দিন আগেই জেল থেকে বেরিয়েছে। সেদিন রাতেই সেই বড় লোকটি তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় ধানা সেখানে গিয়ে সবাইকে বেধড়ক মারতে থাকে। এরপর মুভি সিন শিফট হয় থানায়, যেখানে আমরা দেখতে পাই পুলিশ একজন লোকাল চোরকে ধরে নিয়ে আসে। এর মধ্যে আমরা দেখতে পাই থানায় মহারাজা এসে হাজির হয়। সে পুলিশের কাছে এফআইআর করতে চায়। সে পুলিশকে বলে আমি পাশের সোসাইটিতে থাকি, আমার নাম মহারাজা, আমি একটি সেলুনের দোকান চালাই। গতকাল দোকান বন্ধ করে বাসায় এসে দেখি আমার ঘরে 3 জন চোর ঢুকেছিল এবং তারা আমাকে মেরে আমার মহালক্ষ্মীকে নিয়ে গিয়েছে। তখন পুলিশ জানতে চায় মহালক্ষ্মী কি, তার বউ কিনা। তখন মহারাজা বলে মহালক্ষ্মী তার ময়লার ড্রাম। তখন পুলিশ হাসতে হাসতে বলে যে ময়লার ড্রাম হারানোর জন্য কেউ কি থানায় আসে। তখন সকল পুলিশরা মিলে মহারাজাকে নিয়ে মজা করে এবং তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মহারাজা তো নাছোড়বান্দা, সে তার এফআইআর না লিখে থানা থেকে বের হবেই না। এক পর্যায়ে পুলিশ তাকে ধাক্কাধাক্কি করলে সে থানায় একটি রেলিং ধরে বসে। সবাই যখন তাকে নিয়ে টানাটানি করছিল তখন রেলিং এর সাথে থাকা থানার রুমের সিলিংটি ভেঙে যায়। সিলিং এর উপর থেকে বিভিন্ন কাগজপত্রের সাথে সেই সাপটিও নিচে পড়ে। এরপর আমরা একটি দুর্নীতি
ক্ষতিগ্রস্ত পুলিশ অফিসারকে দেখতে পাই। সে একটি বড় লোকের বাড়িতে চুরি হওয়া স্বর্ণ ফেরত দিতে গিয়ে নকল স্বর্ণ ধরিয়ে দেয়। বাড়ির লোকেরা বুঝতে পারলে সে পুলিশের বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বলে, আপনি সামান্য সরকারি চাকরি করেন, 60,000 টাকা বেতনে আপনার ঘরে এত স্বর্ণ কোথা থেকে আসলো এবং এত সুন্দর ঘর কি করে বানালে? তখন সেই লোকটিও চুপ হয়ে যায়, কেননা সেও দুর্নীতি করে টাকা কামিয়ে এসব সম্পদ বানিয়েছে। এরপর পুলিশ অফিসারটি বাড়ি থেকে একজন চোরকে নিয়ে এসে সেই লোকেদের সামনে মারধর করে এবং পরবর্তীতে সেই পুলিশ অফিসার চোর এবং অফিসারের সহকারী মিলে আসল স্বর্ণগুলো ভাগ বটোয়ারা করে নেয়। এরপর পুলিশ অফিসার নিজের থানায় এসে দেখতে পায় তার থানা খুবই লন্ডভন্ড অবস্থায় পড়েছিল। সে যখন কি ঘটেছে জানতে চায় তখন সবাই মহারাজাকে দেখিয়ে দেয়। এতে মহারাজা তার সরল সিধে স্টোরি ও ময়লার ড্রাম চুরির ঘটনাটি অফিসারকে খুলে বলে। এরপর পুলিশ অফিসারটি অনেক রেগে যায়। পুলিশ অফিসার মহারাজাকে বন্দুকের ভয় দেখিয়ে থানা থেকে বের করে দেয়। এরপর অফিসার কিছুটা স্বস্তি করতে না করতেই মহারাজা পুনরায় থানার ভেতরে চলে আসে। এরপর মহারাজা সবাইকে চমকি দিয়ে তার সামান্য ময়লার ড্রামটি খুঁজে দেওয়ার জন্য 5 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। তখন সবাই তার ময়লার ড্রাম চুরির ঘটনাটি সিরিয়াসলি নেয়। এরপর পুলিশের তদন্ত কমিটি গঠন করা হয় এবং তারা সেই চুরিটির তদন্তে নেমে পড়ে। পুলিশরা চিন্তা করতে থাকে যে হয়তোবা সেই ড্রামে স্বর্ণ অথবা দামি কোনো কিছু ছিল, অন্যথায় সামান্য একটি ড্রামের জন্য কেউ 5 লক্ষ টাকা খরচ করে। মুভির এই পর্যায়ে শুরু হয় নতুন আরেকটি কাহিনী। এখানে আমরা দুজন চোরকে দেখতে পাই, যার মধ্যে একজন সেলভাম, অন্যজন হচ্ছে সাভারি। তাদের কাজ ছিল টার্গেট করা ঘরে চুরি করে সেখানকার খাবার খাওয়া, সাথে কোনো মেয়ে পেলে তারা তাকেও ছাড়তো না। এখানে আমরা দেখতে পাই এই দুইজন চোর কতটা ভয়ানক এবং নৃশংস। পরের দিন চোরের সর্দার সেলভাম তার বাসায় চলে আসে। চুরি করা ঘর থেকে নিয়ে আসা ছোট্ট গিফট তার বাচ্চা মেয়েটিকে ধরিয়ে দেয়। এখানে আমরা তার ওয়াইফকেও দেখতে পাই। সেলভাম রাতে হায়না বনে গেলেও দিনের বেলায় সে একজন সাধারণ সাদাসিধে মানুষ। তবে এখানে আমরা মুভির একটি টুইস্ট দেখতে পাই। সেলভামের ঘরে মহারাজার মেয়েকে বাঁচানো সে ময়লার ড্রামটি ছিল। এর মধ্যে মহারাজার মেয়ে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে এবং মহারাজাকে ফোন দিয়ে মহালক্ষীর ছবি পাঠাতে বললে মহারাজা ফোনের এবং মেসেজের কোনো উত্তর দেয় না। এদিকে পুলিশ মহারাজার সেই একই মডেলের ড্রামটি বিভিন্ন এলাকা এবং মার্কেটে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এর মধ্যে আমরা দেখতে পাই সেলভাম রাতের বেলা চুরি করে এসেও দিনের বেলায় তার বউ বাচ্চাকে শোনায় যে মার্কেটে তার দোকানে অল্প টাকা লাভ হলেও সে তার মেয়েকে কোটিপতির মতো রাখবে। এদিকে পুলিশ ইন্সপেক্টর পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে একটি মোবাইল নাম্বার ট্রেস করা শুরু করে। এরপর আমরা দেখতে পাই মহারাজা পুলিশ স্টেশনেই 2 দিন কাটিয়ে দেয়। এর মধ্যে গাড়ির গ্যারেজের ম্যানেজার পুলিশের কাছে কমপ্লেন করতে আসে যে তার কর্মচারী ধানাকে কেউ মেরে গায়েব করে ফেলেছে। এখানে আমরা মহারাজার 2 দিন পূর্বে ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মহারাজাকে যখন তার বাড়িতে চোর ঢুকে মেরেছিল তখন সে সেখানে একটি হোটেলের বিলের কপি পায়। এরপর মহারাজা সেই হোটেলে গিয়ে গাড়ির মালিক মোটা লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে লোকটি তাকে কোনো ইনফরমেশন না দিয়ে চলে যেতে বলেন। এরপর আমরা দেখতে পাই ধানা সেই হোটেলে উপস্থিত হয় এবং কিছুক্ষণ পূর্বে দেখানো ফাইটটি শুরু হয়। বন্ধুরা, মূলত মুভির টুইস্ট একটা একটা করে এখান থেকে খোলা শুরু করবে। এরপর ধানা ওই মোটা বড় লোকটিকে মেরে চলে যাওয়ার সময় মহারাজা তার পিছু নেয়। এক পর্যায়ে মহারাজা তাকে এবং তার লোকজনকে মেরে ধানাকে নিয়ে সেদিন তার বাসায় চুরি করতে যাওয়া 3 জনের মধ্যে বাকি 2 জনের পরিচয় বের করার চেষ্টা করেন। কিন্তু ধানা নির্দিষ্ট কারো পরিচয় না দিয়ে মহারাজাকে বলে যে যদি পারিস তবে খুঁজে নে, ওখান থেকে একজন পুলিশের লোক ছিল। মূলত ঠিক সেই কারণেই মহারাজা পুলিশ স্টেশনে এসে সব অপমান সহ্য করে সেই লোকটিকে খোঁজার জন্য কমপ্লেনের বাহানা করে দিনের পর দিন অবস্থান করেছিল। এদিকে আমরা দেখতে পাই পুলিশ অফিসাররা মহারাজাকে কোনো মতে বোঝ দেওয়ার জন্য হারিয়ে যাওয়া ময়লার ড্রামটির মতো আরেকটি ড্রাম বানানোর উদ্দেশ্যে একটি পুরাতন কারিগরের কাছে যায়। এখানে পুলিশের কাছে একজন ইনফরমার ছিলেন। সিন চলে আসে সেলভামের কাছে। সে একটি জুয়েলারি দোকানে গিয়ে তার আদরের কন্যার জন্য একটি দামি নেকলেসের ডিজাইন পছন্দ করে এবং সেটি বানিয়ে দিতে বলে। তার বউ এত টাকা কোথায় পাবে জিজ্ঞেস করলে সেলভাম বলে যে আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এরপর আমরা দেখতে পাই 2 জন পুলিশ ধানার মরদেহ খুঁজে পায়। দিকে কারিগর মহারাজার ড্রামের মতো করে হুবহু আরেকটি ড্রাম তৈরি করে। এর মধ্যে পরের দিন আমরা দেখতে পাই সেলভাম তার মেয়ের জন্মদিনের জন্য অর্ডার করা স্বর্ণের চেইনটি নিতে যায়। সেখানে তার বউ ফোন করে জানায় যে সে যেন সুন্দর করে দাড়ি আর চুল কেটে মেয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে আসে। সেলভাম দোকান থেকে সেই চেইনটি নিয়ে দাড়ি কাটতে যেই সেলুনে গিয়েছিল সেই সেলুনটি ছিল আমাদের মহারাজার। দাড়ি কাটার এক মুহূর্তে সেলভাম দোকানে পড়ে থাকা একটি পেপারে দেখতে পায় তার চুরি করা
হত্যা করার নিউজটি পুলিশের কাছে চলে গিয়েছে এবং পুলিশ জানতে পেরেছে এর পিছনে কারা দায়ী। এটি দেখে সে পুরোপুরি ঘাবড়ে যায়। এরপর মহারাজা দোকানের বাইরে গেলে সে তার বন্ধুকে ফোন করে সতর্ক থাকার কথা বলে। এর মধ্যে তারা এসব কথা পেছন থেকে মহারাজা এসে শুনে নেয়। এরপর মহারাজা নরমাল মানুষের মতো তার চুলদাড়ি কেটে দেয় এবং সে বাসায় ফিরে আসে। তবে সে বাসায় ফিরে গিয়ে দেখতে পায় সে তার জন্মদিনের জন্য যে স্বর্ণের চেনটি কিনেছিল তা মহারাজার দোকানে ফেলে এসেছিল। সাথে সাথে সে সেখান থেকে সেটি নিয়ে আসার জন্য বের হয়, কিন্তু এর মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। সেলভামকে তার বউ এবং পুরো সমাজ ভালো মানুষ হিসেবে চিনত, কিন্তু পুলিশ এসে তাদের মুখোশ খুলে দেয়। এর মধ্যেই সেখানে দোকানে ফেলে আসা সে চেইনটি নিয়ে মহারাজা উপস্থিত ছিলেন। সেলভামকে পুলিশ নিয়ে যাওয়ার সময় সে মহারাজার দিকে রাগের চোখে তাকিয়ে থাকে, কেননা সে ভেবেছিল মহারাজা পুলিশকে তাদের সম্পর্কে সঠিক ইনফরমেশন দিয়েছিল, কিন্তু সত্যটা আসলে মহারাজা নিজেও জানতো না। এর মধ্যে আমরা দেখতে পাই পুলিশের ইনফরমার নাল্লা শিবা মহারাজার ময়লা ড্রামের মতো দেখতে একটি নকল ড্রাম বানিয়ে পুলিশ অফিসারের কাছে নিয়ে আসে। কিন্তু এর মধ্যে তারা প্ল্যান করে যেহেতু ময়লা ড্রামটি পাওয়া গিয়েছে তাই চোরকেও ধরতে হবে। ঠিক এই কারণেই পুলিশ অফিসার তার পরিচিত চোরদেরকে ফোন দিয়ে ময়লা ড্রাম চুরি করার অভিনয় করার কথা বলে, কিন্তু সে কাউকে রাজি করাতে পারে না। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে ইনফরমার নাল্লা শিবা বেশি টাকার বিনিময়ে অভিনয় করতে রাজি হয়ে যায়। এরপর পুলিশ অফিসার থানায় থাকা দারোগাকে ফোন দিয়ে মহারাজার কাছে পুরো ঘটনা শুনতে যায়। আর এখানেই এই মুভিটির সব থেকে বড় প্যাচ খোলা শুরু হয়। মহারাজা পুলিশকে বলে যে তার মেয়ে বাসায় ফেরার পূর্বে তার জন্য যেন একটি লাল জুতা নিয়ে আসতে বলেছিল। অন্যদিকে আমরা স্ক্রিনে দেখতে পাই মহারাজার মেয়ে যখন বাড়ি ফিরে রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করা শুরু করে তখন সেখানে আগে থেকে উপস্থিত ছিল সেই দুই চোর সেলভাম এবং ধানা। তাদের হাতে তৃতীয় আরো একজন ব্যক্তি ছিল যার নাম হলো পুলিশ ইনফরমার নাল্লা শিবা। ধানা তার মৃত্যুর সময় মূলত এই পুলিশের কথাই বলে গিয়েছিল যার খোঁজে মহারাজা দিনের পর দিন বলদ সেজে থানায় পড়েছিল। তারা মূলত মহারাজার কাছে প্রতিশোধের জন্য এসেছিল, কেননা সেলভামকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সে ভেবেছিল মহারাজা পুলিশকে ইনফরমেশন দিয়েছিল। এরপর সেখানে মহারাজার মেয়ের সাথে ধানা এবং নাল্লা শিবা মিলে জোরপূর্বক শারীরিক মেলামেশা করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এর মধ্যে মহারাজা তার সেলুনের দোকান বন্ধ করে মেয়ের জন্য লাল জুতা কিনে বাসায় ফিরে। সে বাসায় ফিরে তার মেয়ের এবং ঘরের এমন অবস্থা দেখে রেগে গিয়ে সবকিছু ভাঙচুর করতে থাকে। মূলত সেখানে সে নিজেকে নিজে আঘাত করে মুভিতে চলতে থাকা এতক্ষণ পুরো কাহিনীটি সাজিয়েছিলেন। অন্যদিকে নাল্লা শিবা বুঝতে পারে যে সে নিজেই এই কাজটি সত্যিকার অর্থে করেছিল, তাই সে মহারাজার সামনে চোরের অভিনয় করে অফিসারের কাছে অজুহাত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ অফিসারের কাছে আর কোনো চোরের অভিনয় করার মতো লোক না থাকায় নাল্লা শিবাকে অভিনয় করার জন্য জোরপূর্বক রেখে দেয়। এদিকে আমরা মুভিটির রিয়েল কাহিনী অর্থাৎ মহারাজার মেয়েকে খুবই অমানবিক অবস্থায় হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই মহারাজা, টিচার, ডাক্তার এবং মহারাজা মিলে ঠিক করেছিল যে পুলিশের কাছ থেকে সেই রেপিস্টের পরিচয় বের করে তারা নিজেরাই শাস্তি দেবে এবং তারা সবাই মিলে এই প্ল্যানটি করেছিল। এখানে মহারাজার মেয়ে জ্যোতি মহারাজার কাছে আবদার করে যে তাকে যারা রেপ করেছে তাদের সাথে সে কথা বলতে চায়। মহারাজার মেয়ে মহারাজাকে বলেছিল যে চোরদের মধ্যে একজনের পিঠে একটি দাগ রয়েছে। মহারাজা থানায় অবস্থান করে সব সময় পুলিশের পিঠে হাত দিয়ে দিয়ে দেখতো কার পিঠে এমন মোটা দাগ রয়েছে। যাই হোক, পরের সিনে নাল্লা শিবা চোরের অভিনয় করতে মহারাজার বাড়িতে আসে। এখানে মহারাজা কথা বলার সময় এক ফাঁকে নাল্লা শিবাকে জড়িয়ে ধরে দেখতে পায় তার পিঠে সেই মোটা দাগটি রয়েছে। এরপর মহারাজা ভদ্রলোকের মতো পুলিশকে বলে যে ঠিক আছে, তাকে আপনারা থানায় নিয়ে যান এবং আমি আপনাদেরকে আমার ময়লা ড্রামটি খুঁজে পাওয়ার জন্য 5 লক্ষ টাকা দিয়ে দেব। আর এখানে আমরা মুভির পরিচালকের অসাধারণ একটি দক্ষতা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই সেই কর্পোরেট পুলিশ অফিসার এবং তার টিম আগে থেকেই মহারাজার মেয়ের সাথে ঘটে যাওয়া সকল কাহিনী উদ্ঘাটন করে ফেলে। অফিসার মহারাজাকে বলে যে তোমার মেয়ের রেপিস্টকে তুমি এত সহজে ছেড়ে দিলে। এটি বলে তারা বাইরে গিয়ে দাঁড়ায় এবং মহারাজাকে ইচ্ছা মতো শাস্তি দেওয়ার অনুমতি দেয়। এরপর মহারাজা নাল্লা শিবার মাথা কেটে মগজ বের করে ফেলে। তাকে মারার পূর্বে মহারাজা তার মুখ থেকে তৃতীয় ব্যক্তিটির নাম শুনে নেয় যার নাম হচ্ছে সেলভাম। এরপর মহারাজা সেলভামকে মারার জন্য একটি কনস্ট্রাকশন বিল্ডিং এ ঢুকে যায়। সে তখনও জানতো না যে সেলভাম আসলে দেখতে কেমন। যখন সে সেখানে গিয়ে মারামারি করার সময় সেলভামের চেহারা দেখতে পায় তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। এদিকে সেলভাম মহারাজাকে মারতে মারতে বলে যে আজ থেকে 15 বছর পূর্বে তুই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলি। এরপর আমি জেল খেটে বাসায় এসে আমার বউ বাচ্চাকে খুঁজে পাইনি। কিন্তু তখন মহারাজা তাকে জানায় যে সেদিন সে মূলত তাকে ফেলে আসা সে চেনটি ফেরত দিতে গিয়েছিল। এমনকি সে জেলে যাওয়ার পরেও তার বউয়ের ঠিকানা খুঁজতে খুঁজতে একসময় খুঁজে পায় এবং মহারাজা ও তার বউ
মিলে সেলভামের বউকে সেই চেনটি ফেরত দিতে যায়, কিন্তু তারা তখন সেটি নিতে অস্বীকৃতি জানায়, কেননা সেটি একজন চোরের চুরি করা কামাইয়ের টাকায় কেনা ছিল। এখানে আমরা দেখতে পাই মুভির শুরুতে দেখানো খেলনা কেনার সেই সিনটি, যেখানে মূলত সেলভামের মেয়ের জন্য মহারাজা খেলনা কিনেছিল, কিন্তু এর মধ্যে ট্রাক এসে সেই ঘরটি ধাক্কা দেয় এবং সেখানে সেদিন 3টি লাশ মেলেছিল, যার মধ্যে মহারাজার বউ, বাচ্চা এবং সেলভামের বউয়ের লাশ। কিন্তু সেদিন সৌভাগ্যবশত সেলভামের মেয়ে বেঁচে ছিল, কিন্তু তাও একটি ময়লার ড্রামের কাবারে। মহারাজা সেলভামকে শেষের কাহিনী না বলে জ্যোতিকে নিয়ে এসে তার রেপিসের সাথে কথা বলাতে। জ্যোতি এবং মহারাজা যখন সেলভামের সাথে কথা বলে চলে যায়, সেলভাম তখন বুঝতে পারে যে এটা আসলে তার নিজের মেয়ে ছিল, যার সাথে অনৈতিক কাজ করার জন্য সে তার সঙ্গীদেরকে নির্দেশ দিয়েছিল। সেলভাম এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসতো, তার সাথে এত খারাপ কাজ করার অপরাধে নিজেকে নিজের প্রচন্ড অপরাধী ভাবছিল, এবং তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে কতটা অনুশোচিত ছিল। এক পর্যায়ে সে বিল্ডিং থেকে নিচে লাফ দেয় এবং নিজের জীবন নিজেই শেষ করে দেয়। আর এখানে ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বেস্ট মুভিটি সমাপ্তি ঘটে। মুভিটিতে সাপ ছিল মূলত একটি রূপক ক্যারেক্টার, যার মাধ্যমে পরিচালক বোঝাতে চেয়েছেন যে সাপ যেমন নিজের ডিম কিংবা বাচ্চা খেয়ে ফেলে, এখানে সেলভামও তার নিজের মেয়ের সাথে খুবই অমানবিক কাজ করেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবে, এবং নিত্য সব নতুন লেজেন্ডারি মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।